আমরা পিছিয়ে যদি বলি, আপনার কাছে আপনি বলেছেন যে বাল্যবিবাহ এই বিষয়গুলো, তো আসলে এখন এই আমরা আজ থেকে যদি 5 বছর আগে চলে যাই বা 10 বছর আগে, এখন কতটা অ্যাডভান্স তারা, এখন কতটা এটা আছে? আমরা এখন তো নারী নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি, নারীরা তো এখন দেশ শাসন করছে। নারীরা আমরা অতীতে দেখেছি শিক্ষামন্ত্রী হয়েছে, স্পিকার হয়েছে, প্রধানমন্ত্রী থেকেছেন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তো বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তারা যাতে বাল্যবিবাহের শিকার না হয় এইটা আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, যেহেতু এগুলো নন গভর্নমেন্ট ইনস্টিটিউশন, আমরা এমপিওভুক্ত প্রতিষ্ঠান, শুধু গভর্নমেন্ট আমাদেরকে কিন্তু আমাদের মান্থলি স্যালারিটাই আমাদেরকে দেয়। আর ইনফ্যাক্ট ব্রেকফাস্ট করে আবার যদি একটু সময় থাকে 1 ঘন্টা, আবার একটু ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখে খাতা কলম গুছিয়ে নিয়ে ঠিকমতো খেয়ে, অনেকে না খেয়েও পরীক্ষার হলে যায়, মানে খেতে খেতেও পড়ে, এগুলো ঠিক না। আসলে এগুলো করলে আসলে আজকে স্যার আমি খুব গর্বিত বোধ করছি, কারণ একটা নারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কারণ আজকে মানে যত বঞ্চনা, পিছিয়ে পড়া নারীদেরই কিন্তু গল্প, রাইট। হ্যাঁ, এবং আসলে বিভিন্ন সময় যুদ্ধক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রে বলেন, শিশুরা এবং নারীরাই ইফেক্ট হয়, কেন নারীরাই সব প্রতিবন্ধকতার শিকার হয়। তো অবশ্যই আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে দীর্ঘদিন একটা প্রতিষ্ঠানে আপনি আছেন, আজকে প্রতিষ্ঠানের প্রধান। তো আসলে আমার একটা বিষয় খুব আসলে জানার ইচ্ছা হয় স্যার, যে আজকের সমাজে আসলে নারীরা যদি পিছিয়েই পড়ে থাকে বা আমরা পিছিয়ে যদি বলি, আপনার কাছে আপনি বলেছেন যে বাল্যবিবাহ এই বিষয়গুলো, তো আসলে এখন এই আমরা আজ থেকে যদি 5 বছর আগে চলে যাই বা 10 বছর আগে, এখন কতটা অ্যাডভান্স তারা, এখন কতটা এটা আছে? আমরা তো শুনে আসছি বাল্যবিবাহ, আমরা শুনে আসছি নারীরা পিছিয়ে, এখন স্যার কতটুকু পরিবার বা মেয়েরা সচেতন হয়েছে? না, এখন তো নারীরা অনেক অগ্রগতির পথে, কেননা এখন তো নারী নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি, নারীরা তো এখন দেশ শাসন করছে। নারীরা আমরা অতীতে দেখেছি শিক্ষামন্ত্রী হয়েছে, স্পিকার হয়েছে, প্রধানমন্ত্রী থেকেছেন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তো বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তো সুতরাং নারীরা এগিয়ে যাচ্ছে, তাতে কিন্তু কোনো সন্দেহ নাই। নারীরা তো আগে যেমন গ্রামীণ এলাকায় আগে নারী গ্রাজুয়েট খুঁজে পাওয়া যেত না। আমি তো মনে করি মহিলা কলেজ এখানে স্থাপিত হওয়ার পরে গোবিন্দগঞ্জের প্রতি ঘরে এখন নারী গ্রাজুয়েট। এটা একটা আশীর্বাদ, এই মহিলা কলেজটা গোবিন্দগঞ্জের জন্য, এক্স্যাক্টলি, এবং এটা আমরা প্রতিষ্ঠাতাকে স্মরণ করছি যিনি এটা প্রতিষ্ঠা করেছেন। হ্যাঁ, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এখন যিনি মাননীয় সংসদ সদস্য, ওই প্রয়াত সংসদ সদস্যের জ্যেষ্ঠ পুত্র শামীম কায়সার লিঙ্কন, তিনিও কিন্তু নারী শিক্ষার প্রতি অনেক আন্তরিক, এবং উনি মহিলা কলেজের জন্য আরও মহিলা কলেজকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে উনি চিন্তা ভাবনা করছেন। এই এখন প্রতি ঘরে আপনি গ্রাজুয়েট নারী পাবেন, এবং এই মহিলা কলেজ থেকে গ্রাজুয়েশন নিয়ে অনেক নারী এখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, তারা অনেক উচ্চ বিদ্যালয়ের মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে আপনার প্রাথমিক লেভেলের, আপনি প্রত্যেক স্কুলেই যাবেন যে মহিলা কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে তারা সেখানে শিক্ষকতা করছে, এবং অনেকে প্রধান শিক্ষক হয়েছে। এটা আমাদের জন্য গর্বের, আনন্দের। আমরা যে স্কুলেই যাই দেখি যে সেখানে আমাদেরই ছাত্রী শিক্ষক। আমি আমার চাকরি জীবনের প্রায় শেষের দিকে, অ্যাট দ্য এন্ড অফ মাই সার্ভিস লাইফ, আমি এখানে 30 বছর আমার ইয়াং আছেন স্যার আপনি। এই আর কি, আমি এখন আসলে এই এলাকাবাসীর কাছে দোয়া চাই যাতে বাকি কটা জীবন আমি সুন্দরভাবে, আপনার জন্য দোয়া করি, আপনি সুস্থ থাকেন, সুন্দরভাবে আপনার কর্মজীবন শেষ করেন। আসলে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি স্যার। আমরা আসলে আমি আগেও বলেছি, আজকে অনুষ্ঠানে আমি নিজেকে অত্যন্ত সম্মানিত বোধ করছি, কারণ একটা নারী প্রতিষ্ঠানের আসলে আপনার দায়িত্বে আছেন। আপনি দীর্ঘদিন যে আসলে শিক্ষকতা করেছেন এবং এই প্রতিষ্ঠানেই তো শুরু থেকে আছেন, আপনার কাছে স্যার কি মনে হয় এখন নারীদের জন্য কি করতে হবে, শিক্ষার্থীদের জন্য কি করতে হবে আপনার দৃষ্টিতে, একদম পার্সোনালি যে আমি আপনাকে প্রশ্ন করি, যে আপনি যাদের কাছে থেকে দেখেছেন এদেরকে এগিয়ে নেওয়ার জন্য, কারণ ওই প্রতিষ্ঠানে তো কোনো ছেলে নাই, শুধু মেয়েরাই, আপনার কাছে কিছু পয়েন্ট আছে কিনা স্যার? সেখানে অভিভাবকের কাছে ল্যাকিংস থাকতে পারে, আপনার এনভায়রনমেন্ট আশেপাশে তাদের ল্যাকিংস, আত্মীয় স্বজন ল্যাকিংস, গভর্নমেন্টের ল্যাকিংস, এই জায়গাগুলো থেকে স্যার আপনার কাছে কি মনে হয়েছে আমরা যদি এইটা অ্যাফোর্ড দিতে পারি তাহলে নারীরা ভালো করতে পারে? এটা আমার লাস্ট প্রশ্ন। অ্যাকচুয়ালি আমার যেটা ব্যক্তিগত অভিমত সেটা হচ্ছে যে নারী শিক্ষাকে আরও বেগবান করার জন্য, আরও উন্নত, আরও বিস্তৃত করার জন্য আসলে আমাদের এই অঞ্চলে যেটা জরুরি সেটা হচ্ছে নারীদের জন্য একটা নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, যাতে তারা নিশ্চিন্তে বাড়িতে ফিরতে পারে, আবার প্রতিষ্ঠানে আসতে পারে, সেই বিষয়টা নিশ্চিত করা, এবং তারা যাতে
বাল্যবিবাহের শিকার না হয়, এইটা আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে ইউ হ্যাভ ডান বেটার ইন দ্য এক্সাম, ইউ স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস, সো দিস ইজ এ গিফট ফর ইউ, দিস ইজ এ প্রাইজ ফর ইউ অন বিহাফ অফ মি। তার কোনো এক রিলেটিভ বললো, বা তার প্রতিবেশী বললো, তার ভাই বললো, অথবা তার মামা দিল, অথবা শিক্ষকরা দিল। এইটা যদি আমরা চলমান রাখতে পারি এবং তাদেরকে শ্রেণীকক্ষে যদি আমরা প্রতিনিয়ত আনতে পারি, তাহলেই আমি মনে করি নারীরা আরও তারা উন্নত হবে। এক্স্যাক্টলি স্যার, আসলে আমরা তো এনভায়রনমেন্ট জানলাম, প্রতিষ্ঠান প্রধান হিসেবে স্যার আসলে আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা মানি, আমরা সবাই জানি আমাদের দেশে সীমাবদ্ধতা আছে, আমরা অনেক কিছুই করতে চাইলেও করতে পারি না। তো আসলে প্রতিষ্ঠানিক সীমাবদ্ধতা আপনার কাছে কি মনে হয়? এটা আমরা অ্যাটলিস্ট মনে করছি, জাস্ট সাজেস্ট, এটা গভর্নমেন্টের কর্তৃপক্ষ তারা করবে বা সুযোগ থাকলে করবে। আপনার কাছে স্যার এটা মানে আরো কি কি প্রতিষ্ঠানিক এফোর্ট দরকার? হ্যাঁ, প্রাতিষ্ঠানিক যে আমাদের সীমাবদ্ধতাগুলো আছে সেটা হচ্ছে যেহেতু এগুলো নন গভর্নমেন্ট ইনস্টিটিউশন, আমরা এমপিওভুক্ত প্রতিষ্ঠান, শুধু গভর্নমেন্ট আমাদেরকে কিন্তু আমাদের মান্থলি স্যালারিটাই আমাদেরকে দেয়, আর ইনফ্রাস্ট্রাকচার হয়তো 10 বছর 20 বছর আগে একটা বিল্ডিং দিয়েছে, তাছাড়া কিন্তু আমরা আর কিছু পাই না। স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টদের জন্য আরো কি কি মনে ভালো হইলে এফোর্ট দিলে, যদি এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য লাইব্রেরিতে বই সরবরাহ করে, আমাদের ল্যাবরেটরি, আসলে শিক্ষার আলোয় যদি মানুষ আলোকিত হতে না পারে, নারীকে মানুষ হিসেবে কিন্তু বিবেচনা করতে হবে, নট নারী। রাইট রাইট, চমৎকার একটা কথা আমার মনে পড়লো আর কি। এটা অবশ্যই তারা আসলে পার্ট অফ দ্য সোসাইটি, পার্ট অফ দ্য কান্ট্রি, তারা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু অবদান রাখতে পারে এবং রাখছে। আমরা স্যার শেষ করে ফেলছি, আর লাস্ট একটা মেসেজ আপনি আমার প্রোগ্রামের মধ্যে দিয়ে এই যে পরীক্ষার্থীদের দিবেন, এটা হলো আসলে পরীক্ষার আগে রাত্রে তারা কি করবে, বা পরীক্ষায় একদম 11th আওয়ারে ছোট্ট করে একটু গোছায়, কারণ ছেলেরা এই সময়টা দেখা যায় অনেক ছেলেরা রাত জাগছে, একদম টেনশন করছে, মনে করছে আজকে সব পড়ে ফেলতে পারলে আমি সব পেয়ে যাব, এই জায়গায় ছোট্ট একটা গাইড। আমার যেটা বক্তব্য বা আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে পরীক্ষার আগের রাত্রে রাত জেগে পড়াশোনার কিছু নাই, পরীক্ষার আগের রাত্রে ঠান্ডা মাথায় মানে যেটা যতটুকু মেজর জিনিস সেগুলো দেখে ঘুমিয়ে পড়া এবং একটা সাউন্ড স্লিপ দেওয়া, এবং পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আবার যদি একটু সময় থাকে 1 ঘন্টা আবার একটু ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখে খাতা কলম গুছিয়ে নিয়ে ঠিকমতো খেয়ে, অনেকে না খেয়েও পরীক্ষার হলে যায়, মানে খেতে খেতেও পড়ে, এগুলো ঠিক না। আসলে এগুলো করলে আসলে টেনশন তো মানুষকে অনেক কিছু ভুলিয়ে দেয়, সুতরাং টেনশন ফ্রি থাকতে হবে, রিল্যাক্স মুডে সাউন্ড স্লিপ দিয়ে রাতে রিল্যাক্স মুডে পরীক্ষার হলে যেতে হবে। যেটা আবার সেটা তো এক বছরে সে যে প্রস্তুতি 2 বছরে নিয়েছে ওটা দিয়েই তার পরীক্ষা আসলে কি করা যাবে, ফেস করা যাবে হবে না, তাতে তার পরীক্ষা ভালো হবে না। এটাই আমার সর্বশেষ কথা আর কি। প্রিয় দর্শক, আজকে শিক্ষার আলোতে দীর্ঘদিনের অভিজ্ঞতা, যেমন আসলে নারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অধ্যক্ষ হিসেবে প্রধান, প্রতিষ্ঠান হিসেবে জেলায় প্রধান, তার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষার্থীদের জন্য এবং অভিভাবকদের জন্য, পাশাপাশি আসলে সোসাইটির জন্য আমরা কিছু মেসেজ থ্রো করার চেষ্টা করেছি, যেখান থেকে আসলে ছেলেরা বা আমরা কিছু নিয়ে অন্তত ভালো কিছু করতে পারি। সব কথাই হয়তো বলবার চেষ্টা করেছি, কিন্তু কিছু কথা হয়তো বলা হয়নি, থেকে গেছে। তো আজকে আমি গর্বিত বোধ করছি, কারণ খুব জ্ঞানী একজন মানুষ আজকে আমার স্টুডিওতে ছিলেন। তো আমরা পর্যায়ক্রমে আবার আমরা তাকে নিয়ে আসবো, আমরা শিক্ষার আলো ছড়াবো। তবে কথা একটাই, আসলে মানুষ হিসেবে আমাদের নারীদের দেখতে হবে। কথা একটাই, প্রত্যেকটা সেক্টরকে আমাদের দায়িত্বশীল হতে হবে। আমাদের ভালো রাজনীতিবিদ দরকার, ভালো শিক্ষার্থী দরকার, ভালো শিক্ষক দরকার, ভালো ডক্টর দরকার, ভালো ইঞ্জিনিয়ার দরকার, ভালো আমাদের ড্রাইভার দরকার, ভালো ইলেকট্রিশিয়ান দরকার। আমরা এগুলো যদি আসলে সব সেক্টরে যদি ভালো ভালো মানুষ নিয়ে আসতে পারি, তৈরি করার পরিবেশ করে দিতে পারি, কারা হবে? এরাই কিন্তু এগুলো হবে। এই জন্য আমাদের সকলের দায়িত্ব আছে। তাহলেই আমরা যে সুন্দর একটা বাংলাদেশ আমরা করতে চাচ্ছি, আমরা এটা করতে পারবো। এবং আজকে পুরো পৃথিবীতে আমাদের ছেলেমেয়েরা আলো ছড়াবে এবং আমাদের দেশে আলো ছড়াবে, আমাদের পরিবারের আলো ছড়াবে। তো শিক্ষার আলোতে আবারও কোনো আমরা গেস্টকে নিয়ে আসবো, আমাদের অতিথি আসবে, তাদের মধ্য দিয়ে আমরা শিক্ষার আলোয় আলো ছড়াতে চাই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।